নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প অভিশপ্ত মৃগ। গল্পটি শেষ অবধি শুনবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। গল্পটিকে গল্পের ছলেই নেবেন। শুরু করছি আজকের গল্প অভিশপ্ত মৃগ। লেখালেখি করার শখ অরণ্যর। ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় অনেক গল্পই লিখেছে সে, কয়েকটা বইও ছাপিয়েছে। একটা বেসরকারি দপ্তরে কর্মরত সে। কথায় কথায় অরণ্য সুদীপ্তকে বলে, বুঝলে ভায়া, লেখালেখি করতে যেমন শান্ত মস্তিষ্কের প্রয়োজন হয়, তেমনই শান্ত ও নির্জন পরিবেশেরও প্রয়োজন। কলকাতার এই জনজাট অবিরাম যানবাহনের শব্দ 24 ঘন্টা। একটু নিরিবিলি স্থানে একলা কাটাতে মন চাইছে। হাওয়া বদল এবং খানিক লেখালেখির জন্য কোনো উপযুক্ত জায়গা সাজেস্ট করতে পারো? শুনে সুদীপ্ত খানিক ভেবে বলল, একটি জায়গা আমার সন্ধানে আছে, তবে তোমার একলা থাকতে কোনো আপত্তি নেই তো? আসলে আমার গ্রামের বাড়ি, খুব সুন্দর জায়গা, খুব নিরিবিলি, তবে আশেপাশের বাড়িঘর খুব একটা নেই। তুমি যদি যেতে চাও তাহলে দিনু কাকাকে বলে বাড়িটা পরিষ্কার করিয়ে দিতে পারি, তবে সেখানে তোমাকে একাই রান্নাবান্না করতে হবে, সমস্ত ব্যবস্থা তোমাকেই করতে হবে। শুনে অরণ্য লাফিয়ে উঠল, বলল, হ্যাঁ হ্যাঁ ভাই, তাহলে তো খুব ভালোই হয়। আর খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো চিন্তা নেই, সেসব আমি ঠিক ব্যবস্থা করে নেব। কলকাতাতেও তো মেসে থাকি ঠিকই, কিন্তু রান্নাবান্না নিজেই করি ভাই, তাই সেসব নিয়ে কোনো চিন্তা নেই। সামনের সপ্তাহে পুজোর 5 দিন ছুটি, তখনই যাব তাহলে। আর এই ভিড়ভাড়টা হইচই নিতে পারছি না ভাই। সুদীপ্ত বলল, তাহলে বেশ, কালকেই তোমাকে চাবিটা দিয়ে দেব, আর তোমার পৌঁছানোর দিন দিনু কাকাও গিয়ে সব পরিষ্কার করে দেবে। সোমবার থেকে পুজোর ছুটি। অরণ্য ঠিক করলো শনিবার বিকেলে রওনা দেবে। যথারীতি শনিবার দুপুরের ট্রেনে বেরিয়ে পড়ল অরণ্য। বিকেল 5টা বেজে গেল সেখানে পৌঁছাতে। সাথে সাথে দিনু কাকাও এসে হাজির হলেন। ঘর খুলে সব পরিষ্কার করে দিলেন আর বললেন বাকিটা কাল সকালে এসে করে দেবেন। অরণ্য ঘুরে ঘুরে চারিদিকটা দেখল। বাড়ির বাইরের উঠানের একদম শেষ প্রান্তে একটা বিরাট বড় অশ্বত্থ গাছ। বাড়িটার 2টো দরজা। বাইরে থেকে দেখে মনে হয় ভিতরে একটাই ঘর, কিন্তু ভিতরে ঢুকে দেখে 3টে মাঝারি সাইজের ঘর। প্রত্যেক ঘরের 2টো দরজা, একটা থেকে অন্য ঘরে যাওয়া আসা করা যায়। ভিতরেই একটা বাথরুম, বাথরুমের পাশে সিঁড়ি ছাদে ওঠার। মোটের ওপর বেশ সুন্দর বাড়িখানা, জায়গাটাও নির্জন। ইলেকট্রিক কেটলিটা বের করে টেবিলের ওপর রাখলো অরণ্য। আদা দিয়ে একটু চা করলো সে। সব সরঞ্জাম সে সাথে করেই এনেছে। টুকটাক যা বাজার দোকান লাগবে কাল সকালে দিনু কাকাকে লিস্ট দিলে এনে দেবেন বলেছেন। আর তাছাড়া অরণ্য তো এখানে পিকনিক করতে আসেনি, তাই কোনো রকম 2টো আলু সেদ্ধ ভাত ফুটিয়ে খেয়ে নিয়ে কটা দিন কাটিয়ে দেবে। সুযোগ পেয়েছে নিরিবিলিতে লেখালেখি করার, তাই সুযোগটাকে কাজে লাগাবে সে। ঘরে একটা সিঙ্গল চৌকি, তাতে পরিপাটি করে বিছানা পেতে গেছেন দিনু কাকা। জানালার নিচে একটা টেবিল, তাতেই লেখার খাতাপত্রগুলো রেখেছে। বিছানায় পা মুড়ে বসে চায়ের কাপে একটা সশব্দে চুমুক দিতেই একটু চমকে গেল অরণ্য। বাইরে কোথাও শেয়াল ডাকছে মনে হচ্ছে। ডাকটা যেন খুব কাছ থেকে এলো, ঠিক যেন তার জানালার পাশ থেকেই। সুদীপ্তর কাছে শুনেছিল সে এখানে শেয়াল আছে। সন্ধে থেকে ডাকাডাকি শুরু করে, তবে প্রথম শুনে একটু ভয়ই পেয়েছিল অরণ্য। যাই হোক, লেখালেখি নিয়ে বসলো। রাত 8টা বাজতে যায়, বেজায় খিদে পেয়েছে তার। আসার সময় স্টেশন থেকে লুচি তরকারি কিনে এনেছিল, সেগুলোই খেয়ে নিল। 2টো লুচি বেঁচে গেল, ভাবলো রেখে দিই, কালকে সকালে চায়ের সাথে খাওয়া যাবে। চায়ের সাথে বাছি লুচি খেতে খুব ভালো লাগে। যাই হোক, সেদিন আর বেশি লেখালেখি করা গেল না, খুব ক্লান্ত লাগছে। ওই 10টা নাগাদ ঘুমোতে চলে গেল অরণ্য। মাঝরাতে হঠাৎ কোনো একটা মেয়ের খিলখিল শব্দে ঘুম ভেঙে গেল।
বাইরে থেকে আসছে শব্দটা, ঠিক যেন অরণ্যর জানালার বাইরের উঠোন থেকে। প্রথমটা সে চুপ করে কান খাড়া করে আবার শোনার চেষ্টা করলো, কিন্তু আর কোনো শব্দ পায় না। বেশ কিছুক্ষণ জেগে থাকার পর কোনো শব্দ না পেয়ে পুনরায় ঘুমিয়ে পড়ে অরণ্য। পরদিন সকালে দিনু কাকা এসে হাজির। তাকে দোকানের লিস্টটা বুঝিয়ে কিছু পরিমাণ চাল, ডাল, আলু, ডিম আনিয়ে নেয় অরণ্য। মোটামুটি সিদ্ধ ভাত হলেই চলবে। দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ির বাইরের একটা শানের বসার জায়গা করা আছে, সেখানেই বসলো সে। হঠাৎ শুনলো বাড়ির পাশের আগাছায় খসখস শব্দ হচ্ছে। তারপর নুপুরের রেনিঝিনি শব্দ তুলে ছুটে এসে কেউ যেন আশুত গাছটার পিছনে লুকিয়ে এক দৃষ্টে তাকিয়ে আছে অরণ্যের দিকে। প্রথমটা অরণ্য অতটা পাত্তা দেয়নি। 2-3 বার উঁকি মারার পর অরণ্য বলে ওঠে, কে কে ওখানে? কে আছো? এদিকে এসো। বলতেই ধীর পায়ে এক যুবতী বেরিয়ে এলো। বেশ মিষ্টি দেখতে মেয়েটিকে, মায়াবী চোখ দুটো, টিকালো নাক, পাতলা ঠোঁট, মুখটা গোল, এক রাশ ঘন কালো চুল, পরনে একটা হলুদ লং স্কার্ট আর একটা হলুদ টপ। ভয়ে ভয়ে অরণ্যর দিকে তাকিয়ে বলল, আমি আমি নয়ন্তিকা, এই বাড়ির দাওয়ায় রোজ খেলতে আসি, কিন্তু আপনি কে? অরণ্য হেসে বলল, আমি অরণ্য, এটা আমার বন্ধুর বাড়ি, এখানে কয়েকদিন ছুটি কাটাতে এসেছি। আচ্ছা, তুমি কি যখন তখন এখানে আসো? মানে কাল রাতে এসেছিলে কি? মেয়েটি এবার জড়তা কাটিয়ে বেশ খোলা মনে কথা বলতে শুরু করেছে। মেয়েটি বলল, হ্যাঁ, আমার যখনই একা একা ভালো লাগে না, আমি এখানে চলে আসি, দিন রাত যখন তখন। তবে আপনি এসেছেন, বেশ ভালো লাগছে। আমার কথা বলার একটা লোক হলো, জানেন আমি রান্না জানি ভালো, আপনাকে খাওয়াবো। আমি সুন্দর গানও করতে পারি, শোনাবো? অরণ্য হেসে বলে, আচ্ছা বেশ, শোনাও তবে। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরো কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চায়। বাহ, বেশ মিষ্টি গলা তোমার, বলল অরণ্য। কথা বলতে বলতে মেয়েটি সারা উঠোন হেঁটে বেড়াচ্ছিল। সন্ধে প্রায় নেমে এসেছে। মেয়েটি বলল, না, আজ তবে আসি শহুরে বাবু। অরণ্য হেসে বলল, হ্যাঁ হ্যাঁ, এসো, তোমার বাড়ির লোক চিন্তা করবেন। আমার বাড়িতে কেউ নেই, আমি একা, সম্পূর্ণ একা। বলতে বলতে মেয়েটি আধারে মিশিয়ে গেল। অরণ্য ভিতরে এসে লেখালেখি শুরু করলো। মাঝে মাঝে মেয়েটির কথা মনে পড়ছিল। ভারী মিষ্টি মেয়েটা, ভারী মিষ্টি গায় কিন্তু। আজ রাতে অরণ্য অনেক রাত অবধি লেখালেখি করছিল। মধ্যরাতে আবার সেই নূপুর ও হাসির শব্দ। অরণ্য মনে মনে বলল, নিশ্চয়ই নয়ন্তিকা এসেছে। মেয়েটি কী রে বাবা, এত রাতে ঘুরে বেড়াচ্ছে, ভয় ডর নেই? এই ভেবে দরজা খুলে বাইরে বেরিয়ে ডাকলো, নয়ন্তিকা, নয়ন্তিকা। কোনো সাড়া নেই। মনে মনে অরণ্য ভাবল, খামখেয়ালি মেয়ে, চলে গেছে বুঝি। এই ভেবে পিছন দিকে ঘুরে ঘরে ঢুকতে যাবে, হঠাৎ মনে হলো আশুত গাছটার নিচে কোনো একটা প্রাণী দাঁড়িয়ে আছে। ঘাড় ঘুরিয়ে দেখলো একটা সুন্দর হরিণ। শুক্লপক্ষের এক ফালা চাঁদটা ঠিক যেন হরিণটার মাথার উপরের আকাশের অপূর্ব সৌন্দর্য দৃশ্য। কিন্তু গ্রামে হরিণ এলো কোথা থেকে? কই, সুদীপ তো বলেনি তো কিছু। হঠাৎ যেন হরিণটা অদৃশ্য হয়ে গেল। কোথায় গেল?
এদিক ওদিক খানিক খুঁজল অরণ্য, কিন্তু নেই সে। এভাবে পরপর 2 রাত্রি একই ঘটনা ঘটল। পরদিন নয়ন্তিকা এলে তাকে জিজ্ঞেস করতে হবে, মনে মনে ভাবল অরণ্য। পরদিন সকালেই কচুর লতি রান্না করে হাজির হলো মেয়েটি। সত্যি খুব সুন্দর রেঁধেছে। কথায় কথায় অরণ্য জিজ্ঞেস করলো, আচ্ছা, রোজ মাঝরাতে একটা নুপুরের শব্দ পাই, বাইরে বেরিয়ে দেখি একটা হরিণ। এই গ্রামে কি হরিণ আছে? মেয়েটি বলল, হ্যাঁ আছে তো, প্রতি শুক্ল তিথির 15 দিন তাকে দেখা যায়। তাই আপনিও দেখতে পেয়েছেন। বাকি কৃষ্ণপক্ষে তাকে দেখা যায় না। অরণ্য বলে, কেন, শুধু শুক্ল তিথিতেই কেন দেখা যায়? মেয়েটি বলল, ওটা একটা অভিশপ্ত হরিণ। এই গ্রামে একবার গঙ্গাসাগর থেকে একটা সাধু বাবা আসেন। সকল গ্রামবাসী তাকে সিদ্ধ পুরুষ ভেবে খুব সম্মান করতেন, আদর যত্ন করতেন। কিন্তু ওই সাধুর কুমতলব ছিল বলে সকলের মনে হলো। তার কুদৃষ্টি পড়ল এই গ্রামেরই এক চাষির বউয়ের উপর। সেই বউটি সাধু বাবাকে খুব সম্মান করতেন। কিন্তু সাধু বাবা একদিন তাকে সূর্যাস্তের পর ডেকে পাঠিয়েছিলেন কিছু ধর্মের কথাই বলবেন বলে। কিন্তু বউটি তাকে ভুল বুঝেছিল এবং নিজের প্রাণ বাঁচাতে মহিলাটি চিৎকার চেঁচামেচি শুরু করে পাড়ার লোক জড়ো করলেন এবং সাধু বাবার কোনো কথাই না শুনে তাকে ভীষণ মারধর করে পাড়াচ্যুত করা হলো। সাধু বাবা ক্রোধে ওই মহিলাটিকে অভিশাপ দিয়েছিলেন, তোর জন্ম দেওয়া সন্তান অর্ধেক মানুষ আর অর্ধেক অভিশপ্ত মৃগ হবে, এক মায়াবী মৃগ, যে পক্ষের 15 দিন মৃগরূপ ধারণ করে থাকবে। দিনে তো তাকে সকলে মানুষ বলেই মনে করবে, কিন্তু রাতে সে এক হরিণের রূপ ধারণ করবে এবং সারাটা জীবন তাকে এইভাবেই কাটাতে হবে। আর সেই মৃগ, সেই অভিশপ্ত মৃগটি হলাম আমি। আমাকে জন্ম দিয়ে আমার মা মারা যান, বাবাও সেই শোকে মারা যান। গ্রামের লোকের কাছেই আমি মানুষ, তবে আমার এই অভিশপ্ত রূপের বদল সকলের অজানা। কিন্তু আপনি জেনে গেলেন, তাহলে এবার কি করা যায় শহুরে বাবু? আমি তাহলে আপনার প্রাণ হরণ করে নিই, কি বলেন? শেষ হলো আজকের গল্প, অভিশপ্ত মৃগ। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ ভালো লাগলে একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ভালোবাসা। নমস্কার।